আজকের ফিজিক্স এফআরসি ক্লাসের বলদের পার্ট 3-তে। আর ক্লাস আমরা বলছিলাম চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার, কিন্তু পারিনি সময় স্বল্পতার কারণে, দুর্ভাগ্যবশত। আজকে আমরা কয়েকটা স্লাইড বাকি আছে, ওটা শেষ করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? চলো, বেশিক্ষণ লাগবে না। আগের ক্লাসে আমরা এই ম্যাথটা করাইছিলাম, মিলিত বেগ নির্ণয় করা শিখেছিলাম। সূত্রটা আমি একটু দেখাই দিই আবার। মিলিত বেগ m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু v। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ না, এই যে ব্যাগটা, এটা হচ্ছে মিলিত বেগ, ঠিক আছে? মিলিত বেগ একটা যেই সংঘর্ষে মিলিত বেগ থাকবে ওটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, মনে রাখবা, এমসিকিউতে কাজে লাগবে। আমরা আজকে এর পরের ম্যাথ থেকে শুরু করব। এখানে আমরা কাল ওই আগের ক্লাসে একটা ম্যাথ ফেলে চলে গেছিলাম, ওই ম্যাথটা আগে করি না, এটা আগে করি ফেলি, তারপর এটা দেখাবো আমরা, ঠিক আছে? ওই ম্যাথটা আসলে আমাদের টাইপিং এর মধ্যে উঠে নাই, স্লাইডের মধ্যে, ওই জন্য স্কিপ করে ফেলছিলাম বলে। আগে তাইলে এই ম্যাথটা করে ফেলি। হ্যাঁ, এই ম্যাথটা থেকে আজকে থেকে শুরু হবে। দেখো বলা হয়েছে, হ্যাঁ আগে এটা, এই যে আমরা বলছিলাম এটা ডিরেকশনটা চেঞ্জ হয়েছে না। এই যে 950 কেজি বরের বস্তুটা এদিকে যাচ্ছে আর 700 কেজি বরের বস্তুটা এইদিকে আসতেছে না, তার মানে ডিরেকশন কি ডিফারেন্ট। তাইলে একটাকে প্লাস ধরলে একটাকে মাইনাস ধরতে পারবা, তোমার ইচ্ছে তুমি কোনটাকে প্লাস ধরবা কিংবা কোনটাকে মাইনাস ধরবা। আমি 2 নাম্বারটাকে মাইনাস ধরতেছি, এটাকে প্লাস, ঠিক আছে? চলো, কি বলা হয়েছে আমাকে, উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমি তোমাকে আগের ক্লাসে বলছিলাম সংঘর্ষ স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, ভরবেগ অলওয়েজ কি হয়, ভরবেগ অলওয়েজ সংরক্ষিত হয়, ভরবেগ অলওয়েজ সংরক্ষিত হয়। তাহলে আমরা ম্যাথ না করে একটা জিনিস বল দিতে পারলাম যে এখানে ভরবেগটা সংরক্ষিত হবে, কিন্তু আমরা জানি না এখানে গতিশক্তি সংরক্ষিত হবে কি হবে না, আমরা জানি না। একটু বুদ্ধি করলে কিন্তু জানি। কেন জানি? আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত হয়, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি কি হয় না, সংরক্ষিত হয় না। আমরা দেখতে পাচ্ছি এখানে বস্তুদ্বয় মিলিত বেগ আছে, এখানে বুঝছো? মিলিত বেগ থাকলে আমরা বলছিলাম কি অস্থিতিস্থাপক সংঘর্ষ, তার মানে আমরা ম্যাথটা করার আগে বুঝে গেছি যে এখানে গতিশক্তি কি হবে, সংরক্ষিত হবে না, ঠিক আছে? আমরা করি এখন। ওকে, চলো আগে ভরবেগটা বের করি। ভরবেগ প্রথম বস্তুর জন্য, ভরবেগ প্রথম বস্তুর কি প্রথম বস্তু বলি, আদি ভরবেগ সমষ্টিটা বের করি। আদি ভরবেগের সমষ্টি ভরবেগের জন্য, আদি ভরবেগের সমষ্টি P initial, right, সমান m1 u1 plus m2 u2। ওকে ওকে ওকে, তাইলে দেখো তো m1 কত, 950 কেজি না, 950 কেজি। u1 কত, 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ হ্যাঁ, 50 কিলোমিটার পার আওয়ারটা কি আমাদের নিয়ে যাইতে হবে? কনভার্সন কি করব? এসআই কি নিয়ে যাব? বলো তো, নিয়ে যাওয়া কি আদৌ দরকার? এই বলো, নিয়ে যাবো কিনা? নিয়ে না যাই, শুধু শুধু ক্যাচাল করার দরকার নাই, বুঝছো? নিয়ে না যাই, রেখে দিই,
M1 কত 950 কেজি, U1 50 কিলোমিটার পার আওয়ার 50 লিখে দিছি। এখানে এককটা খুব একটা ভেরি করতেছে না এই ম্যাথে, সেজন্য আমরা এটাকে নিয়ে যাচ্ছি না। আমরা আগের ক্লাসে গ নাম্বারে কিন্তু চেঞ্জ করছিলাম, ইউনিটটা কনভার্সন করছিলাম, আদৌ এটার দরকার ছিল না, বুঝছো? অনেক দশমিক ভগ্নাংশে চলে আসে। দেখো 700, ইউ টু কত -65 না, -65 বলছিলাম না, ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, ওই জন্য একটা মাইনাস চিহ্ন হবে। ক্যালকুলেশনটা করো তো, ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটরটা কই? ক্যালকুলেটর হাতে নাও আর দেখো। আমি এবার শেষবার বেগের সমষ্টিটা বের করি। ফাইনাল M1 V1 প্লাস M2, সরি এটা মিলিত বেগ ছিল না, মিলিত বেগ ছিল। মিলিত বেগের ক্ষেত্রে শেষবার বেগ সমষ্টি কিরকম হবে? M1 প্লাস M2 ইন্টু V। এই ভিটা আমরা আগের ম্যাথে কত পাইছিলাম? আগের ম্যাথে ভিটা কত পাইছিলাম বলো? 950 প্লাস 700। এই দেখো, এটা যেহেতু আমরা কিলোমিটারে রেখে দিচ্ছি, এটাও কিলোমিটারে রেখে দিব, ঠিক আছে? বিটা আমরা আগের ম্যাথে মনে হয় 1.21 পাইছিলাম। আগের ম্যাথে মনে হয় আমরা 1.21 পাই নাই, তবে এটা কিলোমিটারে করলে এটা 1.21 আসে। কিলোমিটারে বের করলে মিলিত বেগটা 1.21 আসে, -1.21 আসে, আমরা মাইনাসটা নিচ্ছি না আর কি। তোমরা করে দেখবা, কিলোমিটার রেখে দেখবা, তোমরা 1.21 পাবা মেবি। একটু দেখি অ্যান্সারটা দেখি। হ্যাঁ 1.21 কিলোমিটার পার আওয়ার আসে কিলোমিটারে করলে। 1.21 এটা গুণ করো, অ্যান্সার কত আসে দেখো তো। মিলবে, এটা মিলবে, এটা মিলবে, ভরবেগ যেহেতু মিলবে। এটা এটা আসা হচ্ছে তোমার 2000 কেজি। এটা কি হবে বলো? কিলোমিটার পার আওয়ার হবে না? কেজি কিলোমিটার পার আওয়ার, এটা কেজি মিটার পার সেকেন্ড হবে? হবে না, কারণ আমরা এটা কিলোমিটারে রাখছি। এই যে কিলোমিটার পার আওয়ার রাখছি, এই জন্য এটা হবে কি কিলোমিটার কেজি পার কিলোমিটার পার আওয়ার, সরি কেজি কিলোমিটার পার আওয়ার। এটাও সেম 2000 আসবে। দেখি 950 যোগ 700 গুণ 1.21। এটা এখানে দশমিক, আরো দশমিকের পর আরো সংখ্যা আসার কথা, সংখ্যা যেহেতু আসে না, এই জন্য এটা পুরোপুরি 2000 আসতেছে না, মোটামুটি কাছাকাছি আসতেছে। আমরা এটা 2000 লিখি, প্রায় 2000 দিয়ে লিখি, 2000 কেজি কিলোমিটার পার আওয়ার। এটা আসবে, এটাই আসবে, এই রাউন্ড ফিগারটাই আসবে, বুঝছো? আমরা তো জানি সংঘর্ষ স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, ভরবেগ অলওয়েজ সংরক্ষিত হবে, বুঝছি? এটার সাথে এটা মিলছে, ঠিক আছে না? এবার আমরা গতিশক্তি বের করবো, একটা নতুন পেজে করি, নতুন পেজে করি। এটা কি কোনোভাবে ছোট করা যায়? ছোট করতে পারলে তো আর নতুন পেজে যাওয়া লাগে না। হ্যাঁ
আচ্ছা নতুন পেজে করি, একটা নতুন পেজে নিই আর সেখানে করি। এবার আমরা গতিশক্তির জন্য বের করবো গতিশক্তির জন্য করব। তাহলে গতিশক্তির ক্ষেত্রে আদি গতিশক্তি সমষ্টি আর একটা শেষ গতিশক্তি সমষ্টি হবে। আদি গতিশক্তি সমষ্টি ইকে আই, ওকে, হাফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার। মানটা বসা দাও, 950 ইন্টু 50 ছিল না, এটা 50 প্লাস হাফ, এটা কত ছিল, 700 ছিল না, হ্যাঁ 700 ছিল, 700 ইন্টু ইউ2 কত ছিল -65। এটা স্কয়ারের মধ্যে ঢুকে গেছে, তার মানে এটা মাইনাস দিলেও যে প্লাস দিলেও সেম আসবে, যেহেতু স্কয়ার আছে করে। এটা ক্যালকুলেশনটা করবা। শেষ গতিশক্তি সমষ্টি ইকে ফাইনালটা হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার, হাফ সরি এটা হবে তোমার হাফ m1 প্লাস m2 প্লাস ওই মিলিত ব্যাগ স্কয়ার, বুঝছো? হাফ 950 প্লাস 700 ইন্টু 1.21 স্কয়ার। এবার দেখো ক্যালকুলেশনটা করো, 0.5 গুণ 950 গুণ 50 স্কয়ার প্লাস আবার 0.5 গুণ 700 গুণ 65 স্কয়ার, এটা আসে তোমার 26 6 6 350। এটা কিন্তু জ্বলে আসবে না, বুঝছো? এসআই তোমরা এসআই কে নিয়ে যাই ডিরেক্ট জ্বলে লিখতে পারো মতো, এটা জ্বলে আসবে না। এটার এককটা আসবে কি কিরকম আমি বলি, এটার এককটা আসবে হচ্ছে কেজি কিলোমিটার পার আওয়ার স্কয়ার আসবে, এই একক আসবে। এটা এসআই একক না, এসআই একক আনতে হলে তোমাকে কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এগুলো তো তোমরা জানো, পিচ্ছি কাজ, এগুলো করে ফেলবা। আগে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে এসে করবা, ঠিক আছে? আমি করলাম না আর কি, আমি করলাম না, তোমরা করিও এটা করে তারপর মানটা বসাই, অ্যাপ্রোপ্রিয়েট একটা মান আসবে। 950 গুণ 700 গুণ 1.21 স্কয়ার 0.5, এটা হচ্ছে হিউজ একটা গ্যাপ না, দেখো তো হিউজ একটা গ্যাপ। তার মানে এই দুটা কি সমান হওয়ার কোনো পসিবিলিটি আছে? আমরা ভরবেগের ক্ষেত্রেও একটু ডিফারেন্ট ছিল, বাট ওটা দশমিকের কীর্তির জন্য হয়েছিল। এই যে দশমিকের পরের সংখ্যা আর কয়েকটা সংখ্যা থাকার কথা, এগুলো না নেওয়ার কারণে ডিফারেন্সটা অর্থাৎ গ্যাপটা তৈরি হয়েছিল, কয়েকটা 0.34 এরকম বা 2-3 এরকম একটা ব্যবধান ছিল, বুঝছো? ওটা মেজর কোনো ইস্যু ছিল না। কিন্তু এইটা দেখো কত ব্যবধান, পুরা মানে অর্ধেকের অর্ধেক অবস্থা, বুঝছো না? তাইলে আমরা কি বলতে পারি, কি বলতে পারি বলো? প্রশ্নে কি চাইছে? উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়? গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করছি। এবার ফাইনাল একটা লাইন টেনে দিতে হবে, সেটা হচ্ছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় না। দ্যাট মিনস এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, প্রমাণও হয়ে গেল। তোমাকে প্রশ্নে চাইতে পারে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ, ডিরেক্ট চাইতে পারে।
ওকে, আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে, আচ্ছা পরের ম্যাথে যাওয়ার আগে আমি একটা ম্যাথ গতকালকে স্কিপ করছিলাম স্লাইড না আসার জন্য, ম্যাথটা তোমাদেরকে একটু করে দিই। এই যে ওটা কি, ওকে দেখো এটার গ নাম্বারটা ছিল, তোমরা লিখে দাও নাম্বারটা, কোন বস্তুটি আগে ভূমিতে পতিত হবে। পড়বে, দেখো তো দুইটা বস্তুই কিন্তু 50 মিটার উপর থেকে ফেলা হচ্ছে না, দুইটা দুই রকম বস্তু, ঠিক আছে। এখন দুইটা বস্তু যখন ছেড়ে দেবে, যখন দুইটা বস্তু এভাবে ছেড়ে দিবে, এটা যদি বায়ুশূন্য স্থানে করা হয়, সেটা যত বেশি ভারী হোক না কেন আর একটা যত বেশি হালকা হোক না কেন, দুইটা বস্তু একসাথে মাটিতে পাবে। কিন্তু বাস্তবে তো কোনো বায়ুশূন্য স্থান নাই, এটা কৃত্রিম ভাবে তৈরি করা লাগে। সো বাস্তবে যেহেতু বাতাস থাকবে, বাতাসের একটা বাধা কাজ করবে, বাতাসের বাধা কার উপর বেশি কাজ করবে, দেখো তো এফ সমান এম এ না, তার মানে এফ প্রপোর্শনাল টু এম, অর্থাৎ যার বল বেশি তার বল বেশি। বাতাসের বাধা যেরকম হোক না কেন, যে বেশি বল দিবে সে বেশি তাড়াতাড়ি নামতে পারবে না, তার মানে যার বল বেশি হবে তার সে তাড়াতাড়ি পড়ে, সচরাচর এটা দেখি। তবে অনেক সময় না পড়তে পারে যদি পরিবেশটা ডিফারেন্ট হয়। যেমন ধরা একটা বস্তুকে ফেললাম এখান থেকে, এখানে বাতাসের বাধা ছিল মনে করো 4 নিউটন, এটা 5 কেজি বস্তু ছিল। আবার একটা বস্তু ফেলতেছি এখান থেকে 2 কেজি, বাট এখানে বাধা হচ্ছে 1 নিউটন। তাহলে সেক্ষেত্রে এটা পড়ার একটা সম্ভাবনা আছে না, আগে পড়ার, এটা আগে পড়ার সম্ভাবনা আছে কিনা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাকে, একই পরিবেশে হলে দুটা ভিন্ন বরের বস্তু যদি তুমি ফেলাও বানেটা আগে পড়বে, কিন্তু যদি পরিবেশটা ডিফারেন্ট হয় তাহলে কিন্তু অন্যরকম কেসটাও ঘটতে পারে। আমি জানি না এখানে কিরকম হবে, এখানে এটা কি একই পরিবেশন আছে নাকি ভিন্ন পরিবেশ আছে আমাকে কিছু বলা নাই, জাস্ট হাইটটা দেয়া আছে, সে কারণে আমাকে বের করতে হবে কোনটা। এই যে এখানে আরেকটা জিনিস, এফ প্রপোর্শনাল টু এ, যেহেতু এখানে পরিবেশটা আমরা কোনটা জানি না, পরিবেশটা যেহেতু আমরা কোনটা জানি না, এখানে আমরা ভর দিয়ে বেরই করবো না, কি দিয়ে করবো স্যার, আরেকটা আছে একটা আছে না, এর সাথে এটা বলটা সমানুপাতিক না, তাহলে আমরা এটা বের করব। পরিবেশটা যেহেতু জানি না, তার মানে যার বেগ বেশি সে আগে পড়বে, সেটা যে পরিবেশে হোক না কেন। যে বেশি তুমি বেগ দিবা সে স্পিডে যাবে না, স্বাভাবিক, সেটা পানিতে হোক বা মাটিতে হোক। সে কারণে আমরা সেফ জিনিসটাই নিব, এটাই নিব, এটা বের করব, দুজনের এটা বের করব, যার এর মান বেশি সে আগে মইতে পড়বে। তবে এক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় তোমার জানা থাকা লাগবে, সেটা হচ্ছে বস্তুটি কিন্তু জাস্ট ছেড়ে দিছে, বলে না বস্তু দুটা ছুঁড়ে মারছে, বলে না ছুঁড়ে মারলে কিন্তু অন্য কেস। এ ধরনের ম্যাথ খুব একটা আসে না, ছুঁড়ে মারা আমি কখনো দেখি নাই, ছুঁড়ে মারছে উপর থেকে এরকম ম্যাথ এসএসসি লেভেলে কখনো দেখি নাই। সো এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, তুমি জাস্ট ছেড়ে দেওয়াটা নিয়ে চিন্তা করো। যদি ছুঁড়ে দেওয়া জাতীয় কোনো কিছু যদি আসে, তাহলে তুমি সেক্ষেত্রে কোনটা বের করবা জানো, সময়টা বের করবা, যার সময় কম সে আগে পড়বে, যার সময় বেশি সে পরে পড়বে, বুঝছো। মনে হয় এরকম একটা কোথায় ম্যাথ আছে তরঙ্গেতে না কোথায় একটা এরকম কি জানি একটা ম্যাথ ছিল সময়ের। সো তোমরা যদি ছুঁড়ে মারা তাহলে সময় দিয়ে বের করবা, ছেড়ে দিলে ত্বরণ দিয়ে বের করবা। ওকে ওকে, আমরা ত্বরণটা বের করি। প্রথম বস্তুর ত্বরণ, বস্তুর কার্যকর বল আছে, কার্যকর ত্বরণটা বের করো। কার্যকর ত্বরণ A1 হলে F1 সমান ma1, F1 এটা কিন্তু লব্ধি বল, মানে F নেট যেটা আমরা বলি, টোটাল নেটটা কত দেয়া আছে কার্যকরী বল, মানে লব্ধি বল মানে কার্যকরী বল কত, 1 এর জন্য 0.078 নিউটন, এমটা কত দেয়া আছে 10 গ্রাম, 10 গ্রামকে আমরা কেজিতে নিয়ে গেলে কত হয় 0.01 না, হ্যাঁ 0.01 A1
সুতরাং a1 সমান 0.01 দিয়ে এটাকে ভাগ দিলে কত আসে দেখো, 0.078 ভাগ 10 ভাগ 7.8 ms ইনভার্স তো আসে। বুঝছি আমরা প্রথম বস্তু, এবার দ্বিতীয় বস্তুটা লাগবে, যেটা বেশি হবে সেটা আগে পড়বে স্বাভাবিক। কোথায় ওকে, দ্বিতীয় বস্তুর জন্য দ্বিতীয় বস্তুর উপর কার্যকর ত্বরণ হবে A2 হবে, A2 হলে F2 is equals to Ma2। F2 টা কত দেয়া আছে 0.039, M2 টা কত, M2 টা কত দেয়া আছে 20 গ্রাম, 20 গ্রাম মানে কত 0.02 না, A2 সমান কত আসে, অ্যানসার কত আসে দেখো বলো। এখানে একটা জিনিস মুছে গেছে, প্রশ্নটা আবার লিখে দিই। ভাগ দাও কত আসে দেখো, অ্যানসারটা আসে 1.95। দেখো কোনটা মান বেশি, কোনটা ত্বরণটা বেশি, A1 বেশি না ত্বরণ, দেখছো এটার বর কিন্তু বেশি ছিল, দ্বিতীয় বস্তুর বর বেশি ছিল, তবু দ্বিতীয় বস্তুর কি আগে পড়বে না পরে পড়বে, যেহেতু A1 is greater than A2, সুতরাং প্রথম বস্তুটি আগে পতিত হবে। কিন্তু আমাদের মনে হয়েছিল কি, যেহেতু হচ্ছে 20 গ্রাম এটা আগে পড়বে, তার 10 গ্রাম বর কম পরে পড়বে, কিন্তু বর বেশি হইলেও এটা কিন্তু পরে পড়তেছে আলটিমেটলি, দেখছো। তার মানে আমরা বলতে পারি কি, বস্তুটা কিন্তু একই পরিবেশ নাই, দুটো ভিন্ন পরিবেশ থেকে ফেলা হচ্ছে, পাশাপাশি দেখাইছে মনে হইলেও এটা কিন্তু আসলে একই পরিবেশ না, দুটো ভিন্ন পরিবেশ থেকে ফেলা হয়েছে একই উচ্চতা থেকে, বুঝছো 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 যেহেতু একই উচ্চতা থেকে ও A1 গ্রেটার দেন A2, সুতরাং প্রথম বস্তুটি আগে পতিত হবে। ওকে, আমরা আমাদের আজকের কনসেপ্টে যাই। আমাদের এই কনসেপ্টটা আজকে ছিল না, এটা কালকের গত ক্লাসে আমরা এটা স্কিপ করছিলাম বলে। দেখো আমাদের আজকের ক্লাসের ম্যাথ দেখো, বলা হয়েছে কি, লুইসের বাসার মেঝেতে অনেকগুলো মার্বেল পড়েছিল, লুইসের বাসার মেঝেতে অনেকগুলো মার্বেল পড়েছিল, অন্ধকারে চলার সময় লুইস মার্বেলগুলোকে খেয়াল করে নাই, আমাদের হয় না করে সে পিছলে পড়ে যায়, একটি মার্বেলের ভর 20 গ্রাম, মার্বেলের ভর দিছে কত 20 গ্রাম, এবং লুইসের প্রয়োগকৃত বল, ওই যে ও পড়ার সময় ওর পা দিয়ে একটা, এই যে মার্বেলে হুচট খাওয়ার সময় একটা ছাপ দিছে না, এই যে বল এদিকে, এই বলটা কত বলছে, প্রয়োগকৃত বল 20 নিউটন ছিল, 20 নিউটন বলে চাপটা দিছে ওর পায়ে, যা মার্বেলটির উপর 0.15 সেকেন্ড ধরে ক্রিয়ারত ছিল। তোমাকে জিজ্ঞেস করছে মার্বেলটির ভর কতটুকু পরিবর্তন হয়েছে তা হিসাব করো, মার্বেলটির ভরবেগের কতটুকু পরিবর্তন হয়েছে, ভরবেগ মানে কি, ভরবেগের পরিবর্তন মানে কি, এম ডেলভি না, ভরবেগের পরিবর্তন এম ডেলভি না, ভরবেগের পরিবর্তন, তাহলে আমাকে ভরবেগের পরিবর্তন বের করতে হবে। ভরবেগের পরিবর্তন মানে কি আমরা জানি এরকম না, এম বি মাইনাস এম ইউ, এটা ভরবেগের পরিবর্তন না, এখানে কি এম এর মান আছে বাট বি বাই ইউর মান আছে নাই, আমরা সূত্র শিখছিলাম না,
সূত্র শিখছিলাম না, এফ সমান এম এ, এফ সমান এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, টিটাকে এই পাশে নিয়ে আসলে এফ টি সমান এম ভি মাইনাস এম ইউ। বলো মনে আছে কিনা সূত্র এটা? এই যে এটা বর্গের পরিবর্তন না, বর্গের পরিবর্তন মান কি লিখতে পারবো বলছিলাম আমরা? এফ টি। এফ এর মান আছে, এফ এর মান আছে, এফ এর মান আছে না? কত? 20 নিউটন। টি সময় কত? 0.15 সেকেন্ড। এখন এখান থেকে বের করা যাবে না, এটা সমান যেহেতু এটা, সুতরাং এখানে বসাই দাও মানটা 20 ইন্টু 0.15 সমান এম ডেল ভি। কমন নিয়ে নিছো আর কি, এম কমন নিলে ভি মাইনাস ইউ থাকে আর কি, ডেল ভি লিখলাম তোমার ইচ্ছে মতো। এম ডেল ভি সমান কত? তো গুণ করলে কত হয়? 20 গুণ 0.15, 3 কেজি এম এস ইনভার্স 1। বুঝছো ম্যাথটা? বুঝছো? অনেক ইজি একটা ম্যাথ ছিল কিন্তু, তবে একটু হালকা করে ট্রিকি ছিল। তোমার যদি এই কনসেপ্টটা জানা থাকে তাহলে এটা তোমার জন্য কোনো ট্রিকই হইল না, একটা ইজি ম্যাথ হইলো। দেখো পরের ম্যাথ, 8 কেজি ও 4 কেজি। আট কেজি ও 4 কেজি বড় দুইটি বস্তু একই সরলরেখা বরাবর চলছিল, উহাদের বেগ 15 মিটার পার সেকেন্ড ও 10 মিটার পার সেকেন্ড ছিল। কোনো এক সময় বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দেয়, ফলে প্রথম বস্তুটির বেগ 10। দেখো দুইটা বস্তু চলতেছিল, এটা ছিল 8 কেজি, আর একটা বস্তু এটা ছিল 4 কেজি। ওদের আদিবেগ ছিল, ওর আদিবেগ ছিল 15 এম এস ইনভার্স 1, আর ওর ছিল 10 এম এস ইনভার্স 1। ঠিক আছে? এখন চলার সময়, চলার পথে ওদের মধ্যে একটা ধাক্কা লাগছে, ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে কি হয়েছে দেখো, ধাক্কা লাগার পরে প্রথম বস্তু যেটা ছিল 8 কেজি ভরের, এই 8 কেজি ভরের, এটার ব্যাগ কমে গেছে। সেটা ধাক্কা খাওয়ার পর যেহেতু পিছন থেকে ধাক্কা হয়েছে, ওর একটা প্রতিক্রিয়া বল পাইছে, ওই জন্য ওর ব্যাগটা কমে গেছে। কমে কত হয়েছে? 10 কেজি। এখন তোমাকে বলা হয়েছে এই যে 4 কেজি ভরের ব্যাগ কিন্তু দেওয়া হয় নাই তোমাকে, 4 কেজি ভরের ব্যাগটা কিন্তু দেওয়া হয় নাই। 4 কেজি ভরের ব্যাগটা মেবি আমাদের বের করা লাগবে। আচ্ছা আমাদের প্রশ্ন এটা চাই নাই, আমাদের প্রশ্নে চাইছে কি গতিশক্তি সংরক্ষিত হয় কিনা জিজ্ঞেস করছে। এখন যদি গতিশক্তি বের করি, গতিশক্তি সংরক্ষণের জন্য আমাদের আগে গতিশক্তির সূত্রটা জানা লাগবে না? কিরকম হয়? m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার সমান হাফ m1 v1 স্কয়ার যোগ হাফ m2 v2 স্কয়ার। যদি এই যে হইল না, এই যে ডান পক্ষ, হ্যাঁ হ্যাঁ, ডান পক্ষ যেটা আছে, বাম পক্ষ যেটা আছে, সেটার সাথে ডান পক্ষের একটা কি হইতে হবে? সমান হইতে হবে। অর্থাৎ এটা আদি ভরবেগের আদি গতিশক্তি সমষ্টি, এটা শেষ গতিশক্তি সমষ্টি। এই দুইটা যদি সমান হয় তাহলে গতিশক্তি সংরক্ষিত হবে। তাহলে আমরা এখন বের করব এই দুইটা সমান কিনা। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এখানে এই যে v1টা কিন্তু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, কিন্তু v2টা কি দেওয়া আছে? v2টা কি দেওয়া আছে? নাই। আগে আমাদেরকে এই v2 মানটা বের করতে হবে। v2 মান বের করার জন্য আমরা সূত্র জানি, সূত্রটা কিরকম ছিল বলতো? যেটা মোচার সেটা মুছে নাই, যেটা না মোচার সেটা মুছে। দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে বের করবো আমরা m1 u1 প্লাস m2 দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ v2 হলে m1 u1 plus m2 u2 minus m1 v1 divided by m2 সমান v2, এরকম না?
v2 সমান, বের করো মানটা বসাও। m1 এর মান কত 8 গুণ এটার আদিবেগ কত ছিল 15 প্লাস m2 এর মান কত 4, সেটার আদিবেগ কত ছিল 10, m1 এর বর কত 8, এর শেষ বেগ কত হয়েছে 10, m2 এর বর কত 4 কেজি। সুতরাং ব্যাগটা কত আসে বলো, ব্যাগটা কত আসে বলো। 8 গুণ 15 যোগ 4 গুণ 10 বিয়োগ 8 গুণ 10 ডিভাইডেড বাই 4, 20। এটার ব্যাগ উল্টা বাড়ছে, কারণ বাড়ছে কেন জানো, এখানে পিছন থেকে ধাক্কা দিছে না, এটাকে পিছন থেকে ডাস করে ধাক্কা দিছে, এই জন্য এটা ব্যাগ বাড়ছে, স্বাভাবিক। এটা না বোঝার মতো কোনো বিষয় না, কি সমস্যা। সব গেছে গা, কেমন লাগে, সব গেছে গা, সব তো গেছে গা। এটা থাকলে এটা থাকে না, এটা থাকলে এটা থাকে না, কোন জ্বালায় করলো। আচ্ছা শেষ বেগটা কত আসছে বলো, v2 সমান কত আসছে, কি জ্বালায় পড়লাম বাবা। দেখো তো মান বসানোর পর এটা আসছিল 20 ms ইনভার্স 1 আসছিল, ঠিক আছে। এখন আমরা বের করব গতিশক্তি, বের করব গতিশক্তি সংরক্ষিত হয় কিনা দেখব, গতিশক্তি সংরক্ষিত হয় কিনা দেখব আমরা। ওকে, আদি গতিশক্তিটা বের করি। আদি গতিশক্তি ই কে ইনিশিয়ালটা হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। ওকে, হাফ m1 এর বর 8, u1 এর বর কত আদিবেগ u1 কত 15 স্কয়ার যোগ হাফ 4 ইন্টু 10 স্কয়ার। ক্যালকুলেশন করলে কত হয়, যোগ 1100 জুল হয়, 1100 জুল আসে, বুঝছো। এবার যেটা করব সেটা হচ্ছে শেষ গতিশক্তিটা বের করব, শেষ গতিশক্তি সমষ্টিটা ই কে ফাইনালটা হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার, হাফ ইন্টু 8 গুণ এটার শেষ বেগ কত ছিল 10 স্কয়ার প্লাস হাফ 4, দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত পাইছি আমরা 20 পাইছি না, 20 স্কয়ার। এটার ক্যালকুলেশনটা করো কত আসে দেখো, 0.5 গুণ 8 গুণ 100 যোগ 0.5 গুণ 4 গুণ 400, এটা 1040 জুল। এই সংরক্ষিত হয়েছে পুরো 60 ব্যবধান, 60-এর একটা গ্যাপ আছে না, 60-এর একটা ব্যবধান আছে, গ্যাপ আছে, তার মানে গতিশক্তি কি হয় নাই, সংরক্ষিত হয় নাই। সুতরাং গতিশক্তি
সংরক্ষিত হয় নাই, বুঝছো? পরের ম্যাথে যাই আমরা। পরে আর ম্যাথ নাই, এখানে মহাকর্ষ বলের যেটা লাস্ট কনসেপ্ট আজকে ক্লাসে, একদম লাস্ট কনসেপ্ট হচ্ছে মহাকর্ষ বল। দেখো তো মহাকর্ষ বল কি জিনিস। এই মহাবিশ্বে যতগুলো বস্তু আছে প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজের দিকে একটা বলে আকর্ষণ করে, এই জিনিসটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল অলওয়েজ আকর্ষণধর্মী। মহাকর্ষ বল আমরা পড়াইছিলাম না, চার্ট একটা পড়াইছিলাম না, মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল আর অলওয়েজ আকর্ষণধর্মী হচ্ছে কি মহাকর্ষ বল। ঠিক আছে, যেমন ধরো এই দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করছে, কিন্তু স্যার আমরা দেখতে পাচ্ছি না কেন এটা বলতো? কারণ মহাকর্ষ বল অত্যন্ত একটা দুর্বল বল, আমরা বলছিলাম, মনে আছে না? এই কারণে আমরা এই বলটা দেখি না। দেখো এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, M1 বরের বস্তু, এটা M2 বরের একটা বস্তু। এই দুইটা বস্তু একে অপরকে নিজের দিকে কি করছে? আকর্ষণ করছে। এই বস্তু একটা জিনিস মনে রাখবা, এটা আসলে মহাকর্ষ বলটা অলওয়েজ প্রযোজ্য হয় বিন্দু ভরের জন্য। মহাকর্ষ বলটা মেইনলি হচ্ছে বিন্দু ভরের জন্য প্রযোজ্য হয়, তবে সেটা দুটা বস্তুর মধ্যেও, এটা যখন আবিষ্কার হয়েছিল তখন দুটো বিন্দু ভরের জন্য এটা প্রযোজ্য ছিল, বুঝছো? তবে এটা দুটা বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য হয়, জাস্ট একটু 19-20 তফাৎ হয় আর কি, তবে দুটা বস্তুর জন্য এটা প্রযোজ্য হয়। এই মহাকর্ষ বলের সূত্রটা হচ্ছে F = G × M1 M2 ডিভাইডেড বাই r²। মানে হচ্ছে এই দুটো বস্তুর মধ্যকার দূরত্ব কত? আর, ঠিক আছে না? এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা একটা মান আছে, এটার মানটা হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স 2। এটা এখান থেকে বের করা যায়। এফ এর একক হচ্ছে নিউটন, আরটা এই পাশে চলে আসলে পাশাপাশি হয়ে যাচ্ছে না, মিটার স্কয়ার। আর মানে ডিস্টেন্সের একক মিটার স্কয়ার। আর এই যে দুইটা বর কেজি, দুইটা কেজি ইনভার্স 2, বুঝছো? এভাবে আসে আর কি এককটা বের করা একদম ইজি। এই মানটা মনে রাখবে এটা। এই মানটা ডিরেক্ট এমসিকিউতে চলে আসতে পারে। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? অর্থাৎ এই যে M1 এটা একটা বিন্দু ভর বস্তু, এই দুটোর জন্য আবিষ্কার হয়েছিল মেইনলি। এখন দুইটা বস্তুর জন্য এটা কার্যকর। এটা যদি M1 ভরের বস্তু হয়, এটা যদি M2 ভরের বস্তু হয়, ওদের মধ্যকার আকর্ষণ বল হবে। আকর্ষণ বল বের করার সূত্র হবে কোনটা? এই জিনিসটা, বুঝছো? এই জিনিসটা সূত্রটা। এখন যদি জিনিসটা যদি পৃথিবীর সাথে হয়, এখন যদি মনে করো এইটা পৃথিবী, তুমি এর উপরে দাঁড়াই আছো, ঠিক আছে না? এখন পৃথিবীর সেন্টার তোমাকে একটা টানতেছে না, পৃথিবীর আর তোমার মধ্যে একটা আকর্ষণ হবে না? আমি তো বলছি মহাকর্ষ বল মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে, তার মানে পৃথিবী আর তোমার মধ্যে একটা আকর্ষণ হবে না? আকর্ষণ হবে। এই যে পৃথিবী আর মানুষ বা অন্য কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বলটা হয়, এটাকে আমরা বলি মাধ্যাকর্ষণ বল বলি। এটাকে আমরা কি বলি বলো? মাধ্যাকর্ষণ বল। এইটা বের করার সূত্র সেম, F = G × M × m ডিভাইডেড বাই d², বুঝছো? ডি বা আর যে কোনো একটা দেয়া যায়। ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর, স্মল এমটা হচ্ছে যে বস্তুটার সাপেক্ষে তুমি করবা এফ এর মানটা বের করবা ওটার ভর, আর জি তো বলছি মহাকর্ষীয় ধ্রুবক, আর ডি হচ্ছে এই যে পৃথিবীর একটা সেন্টার আছে না, এটা মেবি 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। আর পৃথিবীর ভরটা 6 পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। এগুলো মনে রাখবো, মানগুলা কিন্তু ডিরেক্ট এমসিকিউতে দিয়ে দিতে পারে, বুঝছো? তুমি বই থেকে আরেকটু ক্লিয়ার হয়ে নিবা মানগুলা। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এখানে, হ্যাঁ দেখো F = G/m/r², না?
এই যে এফটা কোনটার জন্য বের করতেছি, বস্তুটার জন্য বের করতেছি এফটা। তাহলে আমরা বস্তুটার উপর ক্রিয়ারত এমনে নর্মাল বল কোনটা লিখি, এম এ না? এটা যেহেতু পৃথিবীর সাথে করতেছি আমরা, এই যে ক্যাপিটাল এম দিছি না, পৃথিবীর সাথে বের করতেছি, তাইলে উপর থেকে নিচের দিকে আমরা লিখবো এম জি, জি এম এম বাই আর স্কোয়ার। এই স্মল এম যাবে না, যাবে না। তাইলে থাকে কোনটা, জি, শুধু স্মল জিটা থাকে, জি এম বাই আর স্কোয়ার। তাইলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বের করলাম, সেটা হচ্ছে কি, জি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এই যে তোমাকে যখন বলা হবে জি এর মান বের করো, এই পৃথিবী তোমাকে কোনো কিছুর মান দেয়া নাই, একটা বস্তু পৃথিবীর উপর থেকে পড়ছে, বস্তুটির উপরে অভিকর্ষজ বলটা বের করো, তুমি এই জিনিসটা দিয়ে বের করবা, এই সূত্রটা দিয়ে বের করবা, বুঝছো? দেখো তো এখানে জি মহাকর্ষ ধ্রুবক সকল বস্তুর জন্য সেম, কারণ এটা একটা কনস্ট্যান্ট। এই এমটা পৃথিবীর ভর, আটটা পৃথিবীর ব্যাসার্ধ, তাইলে তো ভাই প্রত্যেকটা বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ সেম হবে। হ্যাঁ, প্রত্যেকটা বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ সেম, এটা আমরা আগে দেখছি। তবে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন কেসে বিভিন্নভাবে বের করতে বলা হয়, তখন আমরা এই সূত্রটা দিয়ে বের করব। এখন আরেকটা জিনিস হচ্ছে, তোমাকে যদি বলে, আমি এটা একটু মুছতেছি, এখন ধরো এই একটা পৃথিবী, এই যে ডি মিটার উপর থেকে একটা বস্তু ফেলা হচ্ছে, পৃথিবীর দিকে ছেড়ে দেওয়া হচ্ছে, এই যে এটা পৃথিবীর সেন্টার, ও দিয়ে প্রকাশ করি, এটা পৃথিবীর ব্যাসার্ধ আর, এখন এটার উপর কার্যকর মহাকর্ষ বল বের করতে বলছে, কিংবা তোমাকে বলা হয়েছে অভিকর্ষ ত্বরণটা বের করতে। অভিকর্ষ ত্বরণ বের করা হলে কি হবে, জি সমান জি এম ডিভাইডেড বাই এই যে আর, এটা এই উচ্চতা থেকে ফেলা হচ্ছে, ধরে নিলাম আমরা, বুঝছো? এই উচ্চতা থেকে এই বস্তুটা ফেলা হচ্ছে, জি এম বাই আর, আর এই যে এই পর্যন্ত এটা আর ছিল না, এটার পর আরো এইচ বাড়ছে না, তার মানে আর প্লাস এইচ স্কোয়ার হবে। বুঝতে পারছো? তোমাকে বলা হইতে পারে কোনো একটা পাহাড়ের উপর বস্তু, পাহাড়ের উপর থেকে বলা হইতে পারে, কিংবা প্লেন থেকে ছেড়ে দিছে, মনে করো 75 মিটার উঁচু একটি প্লেন থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিংবা বলা হইতে পারে 75 মিটার উঁচু একটি পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে বস্তুটা, তাহলে পাহাড় যে উচ্চতা আছে ওটাও এই আটটার সাথে কাউন্ট হবে। বুঝতে পারছো? এফ এর ক্ষেত্রে সেম, এফ বের করলেও জি এম এম বাই আর প্লাস এইচ, এফ বল বের করতে বললেও, মহাকর্ষ বল বের করতে বললেও। বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন আর কি কিছু আছে এখানে? কি আর কিছু আছে পড়ানোর মতো? নাই। আশা করি যতদূর বোঝা দরকার ঠিক ততটুকু তোমরা বুঝতে পারছো। এবার আমরা এমসিকিউ আছে পরের স্লাইডে। জি এর রাশিমালা কোনটা? আমরা ডিরেক্ট পাইছি না, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, এটা ডিরেক্ট বের করছিলাম না, দিয়ে আছে। ওকে, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলা হয়েছে 5 কেজি ও 8 কেজি বড় দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল 8 × 10⁸ নিউটন, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? চিন্তা করো তো, এটা কিভাবে করবা, চিন্তা করো। মধ্যে ক্রিয়াশীল বল, দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল মানে সেটা অবশ্যই মহাকর্ষ বল F সমান ক্রিয়াশীল বল জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এই আর স্কয়ার এর মানটা, সরি আর এর মানটা বের করতে হবে। বুঝতে পারছো? বলের মানটা কত দেয়া আছে, 8 × 10⁸, তাহলে জি 6.67 × 10⁻11 ইন্টু m1 5 কেজি, m2 8 কেজি, আর স্কয়ারের মানটা বের করা লাগবে। আর স্কয়ার সমান, এটা ক্যালকুলেশন করো তো কত আসে দেখো, 6.67 এক্সেপশনাল -11 গুণ 40। হ্যাঁ, ক্যালকুলেশন করলে 2.688 × 10⁻9 আসে। এটাকে এই পাশে নিয়ে আসো,
8 × 10⁸ এখন স্কয়ারটা পক্ষান্তর করে দাও, স্কয়ার পক্ষান্তর করলে কি হয়, রুট হয়ে যায়। এটা একেবারে করে ফেলো, এমসিকিউর জন্য এত কিছু করার দরকার নাই। অ্যান্সার ভাগ 8 এক্সেপশনাল 8 রুট অ্যান্সার 1.83 × 10⁻৯ আসে। এখানে কোনটা এখানে তো একটাও মিলে না, কাহিনী কি? হ্যাঁ কাহিনী কি বলো বলো বলো, কাহিনী কি? তাদের মধ্যবর্তী দূরত্ব ঠিকই তো করলাম, কাহিনী কি মিলে না কা? ক্যালকুলেশনটা আবার করো তো, সবগুলো এসআইকে আছে আর তো কথা। 2.6.67 এক্সেপশনাল -11 গুণ 5 গুণ 8 প্লাস 8 এক্সেপশনাল 8 টোটাল অ্যান্সার কিসে কাহিনী কি? তো কি ভুল হইতেছে? এককটা কই আসছে? এটা তো আছে, তো ঠিকই তো আছে সব। 1.83 এটা মেবি এটাই হবে 1, এই যে এটাই হবে 0.1 মনে করো। এটা যদি পয়েন্টটা যদি এখানে থাকতো তাহলে এটাই হইতো না 0.18, এরকম 183, এটা 8। এখানে মেবি টাইপিং মিস্টেক হয়েছে, এখানে এক্সেপশনাল -9 হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, বুঝছো? এটা টাইপিং মিস্টেক হয়েছে, ইনভার্স 9টা দেয় নাই। এটা দুটো বিন্দুবর, তো দুটো বিন্দুবরের মধ্যে দূরত্ব ডিস্টেন্সটা আসলে খুব কম হয়, এত বেশি 0.18 মানে এটা অনেক বেশি, অনেক বেশি। এটা টাইপিং মিস্টেক হয়েছিল। দেখো ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণের মান কত? 500 কিলোমিটার উপরে বলছে না, ভূপৃষ্ঠ থেকে আরো পৃথিবীর ভর দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে। আমরা জি এর মান বের করা শিখছি না, জি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরে হলে gm/r+h স্কয়ার, এটা দিয়ে বের করছিলাম না। জি এর মান 6.673 × 10⁻11 ইন্টু পৃথিবীর ভর 5.98 × 10⁻24 r+h, আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ, আর মান 6.37 × 10⁻6 + h। 500 কিলোমিটার বলছে, 500 কিলোমিটারকে মিটারে নিয়ে যাইতে হবে, নিয়ে গেলাম। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে অ্যান্সার কোনটা আসে বলো। 6.673 এক্সেপশনাল -11 এবং 5.98 এক্সেপশনাল 24 ডিভাইডেড বাই 6.37 exceptional 6 plus 500 exceptional 3।
5 পয়েন্ট স্কয়ার আছে না, এই ক্যালকুলেশন গুলো করে দেখিও, এখানে ক্যালকুলেটর ডিস্টার্ব করতেছে আমার। ক্যালকুলেশন করলে একটা মান আসবে, এখান থেকে কোনো একটা আসবে, এটাই আসবে মেবি 9.8 আসার সম্ভাবনা আছে। না নাই, এটা নাই, এটা আসবে না, এটা আসবে না। 500 মিটার উচ্চতা বলছো তো, এটা তোমরা করে দেখিও, প্রসেসটা এটা, প্রসেসিংটা এটা করে দেখিও, অ্যান্সার চলে আসবে। এবার দেখো এমসিকিউ, এটাতে কি বলা হয়েছে, একটি বন্দুক থেকে 400 এমএস কিংবা ফ্রন্ট ব্যাগে 10 গ্রাম ভরের গুলি ছোড়া হলো, বন্দুকের ভর এত 75। এই যে এটা বড় এমবি ছোট এমবি, এটা এমনি আসছিল কিরকম বলো তো, M1V1 সমান মাইনাস M1 M2V2 এরকম আসছে না, আমরা মাইনাসটা রাখিনি আর কি। মাইনাস আসলে বি পশ্চাৎ বেগের মানটা মাইনাসে আসবে, মাইনাসে আসলে এটা যে একটা বিপরীত ডিরেকশন আসতেছে মাইনাস দ্বারা, ওটা বোঝানো হয় আর কি। আমরা মাইনাসটা দিব না করার সময় আর, কারণ অ্যান্সারটা মাইনাসে থাকবে না এখানে। দেখো এম এর মানটা কত, বন্দুকের ভর কত, বন্দুকের ভর এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাও, 2/3/2 হয় কিন্তু কেজি বি ব্যাগ, ওই ব্যাগটা বের করা লাগবে আমার। গুলির ভর কত, 10/1000, গুলির ব্যাগ কত 400, এটা তাই 4টাই পাশে চলে আসো। বি সমান 4x2/3, বি সমান 8/3, 8/3 মানে কত, 9 6 2, 2.8, 2.8 কোথায় আছে, এই যে এটা 2.667, কিন্তু বন্দুকের প্রস্তাবক বল দিছে না, এখানে কিন্তু -2.67 দেয়া আছে। অ্যান্সার কোনটা হবে বলো, তোমরা বলো অ্যান্সার কোনটা হবে। মাইনাসেরটাও আছে প্লাসেরটাও আছে, মাইনাসেরটাও আছে প্লাসেরটাও আছে, তোমরা বলো কোনটা দিব অ্যান্সার। অবশ্যই প্লাসেরটা দিবা, মাইনাসেরটা তোমাকে বিভ্রান্ত করার জন্য দেয়া হয়েছে। ব্যাক কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক যদি মান আসিও 2.67 আসলেও তোমাকে সিকিউ তো বল দিতে হবে। পশ্চাৎ ব্যাগ যখন লিখবা, পশ্চাৎ ব্যাগ যখন লিখবা আর মাইনাসটা রাখতে পারবে না, এভাবে লিখতে হবে 2.67 ms ইনভার্স 1, এভাবে লিখতে হবে। আর অ্যান্সার মাইনাস এটা আসলেও তোমার ফাইনাল যে লাইনটা দিবা ওখানে এই মাইনাসটা রাখতে পারবে না। ঠিক সেম কারণে তোমার প্রস্তাব বেগ কত বলছে, যেহেতু তোমাকে প্লাসেরটাই লাগাইতে হবে। পরেরটা দেখো, একটি শৃঙ্গের উচ্চ চড়াই অভিকর্ষজ ত্বরণের মান এত, পর্বত শৃঙ্গটির উচ্চতা কত। এই যে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, জি সমান gm/r+h হোল স্কয়ার, জি এর মান দেওয়া আছে, r+h-টাকে পাশে নিয়ে যাও, হোল স্কয়ার সমান gm/g, r+h সমান √gm/g, সুতরাং r সমান √gm/g মাইনাস h। এখানে মানগুলো বসাই দাও, জি এর মান মহাবিশ্বের ধ্রুবকের মান, তারপর এম এর মান পৃথিবীর ভর জি যেটা দেওয়া আছে 9.77 এটা, তারপর এইচ হচ্ছে, হ্যাঁ এখান থেকে এইচ এর মান বের করতে বলছো তোমাকে, সরি তোমাকে এখানে এইচটা রেখে, আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6.6400 × 10⁻⁴ 6400 না, আর এর মান এই বসা দিবা, মানটা বেরিয়ে আসবে এখান থেকে কোনো একটা। ওকে চলো, একদম মনে হয় লাস্ট ম্যাথ। এই ম্যাথের আগে তোমরা আরেকটা ম্যাথ করো, ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা ম্যাথ আমরা করে নেই, প্রশ্নটা একটু তোমরা তুলো, টাইপ বাদ গেছে আমাদের, টাইপটা একটু তুলো তোমরা, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, ফটফট লিখে ফেলবা। 200 কেজি ভরের একটি
নৌকা থেকে 20 কেজি ও 25 কেজি বরের দুইটা বাচ্চা লাফ দিছে। বাচ্চা যথাক্রমে 10 ms ইনভার্স 1 ও 8 ms ইনভার্স 1 বেগে লাফ দিছে। এখন প্রশ্ন বলা হয়েছে নৌকাটি কত বেগে চলতে শুরু করবে। বেগে চলা শুরু করবে। প্রশ্নটা একটু পড়ো, কি বুঝো? 200 কেজি বরের একটি নৌকা থেকে 20 কেজি ও 25 কেজি বরের দুইটা বাচ্চা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 8 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। নৌকাটি কত বেগে চলতে শুরু করবে বলতেছে। এখন দেখো দুইটা বাচ্চা এই নৌকাটা থেকে, এই যে একটা বাচ্চা আর একটা বাচ্চা পানির মধ্যে লাফ দিছে। একটা দিছে 10 আর একটা দিছে 8 ms ইনভার্স 1 10 ms ইনভার্স 1। এখানে 10 ms ইনভার্স 1 যে দিছে ওর বড় হচ্ছে 25 কেজি আর ওর বড় হচ্ছে 20 কেজি। এখন নৌকা থেকে লাফ দেওয়ার সময় তোমার পায়ের আঘাতে লাফ দেওয়ার সময় নৌকা এদিকে চলতে শুরু করবে না? এদিক থেকে যেহেতু লাফ দিছে এদিকে একটা বল প্রয়োগ হয়েছে, অটোমেটিক্যালি একটা বল প্রয়োগ হয়েছে। এই বলের প্রভাব নৌকাটা চলতে শুরু করবে। এই নৌকাটা কত বেগে চলবে এই জিনিসটা আমাকে বের করতে হবে। এই জিনিসটা আমরা কিভাবে বের করবো? আমরা ভরবেগ সূত্র পাইছিলাম না, m1 u1 প্লাস m2 u2 সমান, দেখো এই যে ব্যাগটা এখানে ব্যাগ দুইটা আসবে না একটা আসবে বলো তো? এটা নৌকার ব্যাগ আসবে না, শুধু এই ছেলেদের ব্যাগ কি আসবে? আসবে না, শুধু নৌকার ব্যাগ আসবে। নৌকার ব্যাগ আসলে জিনিসটা অনেকটা মিলিত ব্যাগের মতো হয়ে যায় না? কারণ একটাই ব্যাগ আসতেছে। মিলিত ব্যাগের ক্ষেত্রে আমরা সঙ্গ শেষ ফলে একটা ব্যাগ আসতো, কেন নৌকার জন্য কিন্তু একটা ব্যাগ আসতেছে। সেই কারণে আমরা কি দিব? m1 প্লাস m2, সরি m1 প্লাস m2 না, বাচ্চারা নেমে গেছে না? এখন বাচ্চারা নেমে যাওয়ার পর যখন এখানে আসছে নৌকাটা তখন একটা ব্যাগ আছে মাত্র। নৌকাটা যখন এখানে চলে আসছে তখন একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে। যখন নৌকাটা এখানে আসছে তখন কি ছেলেরা ছিল নৌকার মধ্যে? ছিল না। তাহলে বর কোনটা ছিল? শুধুমাত্র নৌকার বরটাই কার্যকর ছিল 200 কেজি। সে কারণে আমরা লিখবো কি? ক্যাপিটাল এম দিয়ে লিখবো নৌকার বর আর ভি লিখবো, ঠিক আছে? এখানে বালকের বর বালকের ব্যাগ, বালকের বর বালকের ব্যাগ। এখানে কেন নৌকার বরের সাথে বালকের বর দিব বলতো? এখানে তো আমরা ব্যাগটা বের করবো, শুধু নৌকার ব্যাগ থাকবে, তাইলে বরটাও কিসের দিব? নৌকার দিব। যেহেতু আমরা এখানে কিন্তু এখানে কি নৌকার বর ইউজ করছি, করি নাই, সেহেতু ব্যাগটাও বালকদের দিছিলাম। এখানে যেহেতু ব্যাগটা নৌকার হচ্ছে সেজন্য বরটা কার রাখবো? শুধু নৌকা রাখবো। মনে রাখবা, এই টাইপটা মনে রাখবা। নৌকার আসলে জাস্ট সিম্পলি এভাবে করে দিবা। দেখো m1 কত? 20 কেজি, 20 গুণ 10 প্লাস m2 কত? 25 গুণ 8 সমান 200 ইন্টু ভি। ভি সমান 20 গুণ 10 যোগ 25 গুণ 8 ডিভাইডেড বাই 200। সুতরাং ভি সমান কত? 2 ms ইনভার্স 1। ক্যালকুলেশন করে দেখো এটা আসে কিনা দেখো, না আসলে তোমরা ঠিক করো। ওকে, বুঝা গেছে? আমরা একদম লাস্ট আজকের ক্লাস লাস্ট ম্যাথে চলে আসছি। কোয়েশ্চেনটা একটু তোমরা পরে দেখো তো। তোমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে দুটি ভিন্ন গ্রহের বর্গের অনুপাত m1 সরি ক্যাপিটাল এম স্মল এম 81 অনুপাত দিছে। অনুপাত মানে এটা ক্যাপিটাল এম বাই স্মল এম সমান 81 ডিভাইডেড বাই 1 এরকম, এবং এদের ব্যাসার্ধের অনুপাত অর্থাৎ r ডিভাইডেড বাই স্মল r সমান 4 ডিভাইডেড বাই 1 এরকম বোঝানো হয়েছে। তাহলে জি এম মানে ক্যাপিটাল এম বর্গের যেটা আছে ওর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে কত? 9.8 ms ইনভার্স 2। এটা চট্টগ্রাম বোর্ড 2024 আসছে। তা তোমাকে জানতে চাইছে তোমার কাছ থেকে অধ্যাপকের আলোকে কোন স্থানের বইটির ওজন কম হবে। ওজন W সমান
এম জি না, ওজন প্রপোর্শনাল টু জি না, হ্যাঁ, যার জি এর মান বেশি হবে তার ওজনটা বেশি হবে না, বলতো। যেহেতু আমাকে আর কোনো ক্লো নাই, এই যে একটার জি যেহেতু দিয়ে দিছে আমাকে, একটাই ক্লো আছে বের করার মতো, কোনটা ওজন বেশি হবে কোনটার ওজন কম হবে সেটা বের করার জন্য আমাকে ক্লো দিছে কোনটা, জাস্ট একটা। সে কারণে আমাদেরকে একটা ক্লো নিয়ে অ্যান্সারটা বের করা লাগবে। যেহেতু একজনের জি দেওয়া আছে, আরেকজনের জি বের করবো, যার জি বেশি তার ওজন বেশি, যার জি কম তার ওজন কম। তাহলে আমরা চলো কিভাবে বের করব দেখি। আমরা জিএম মানে কি পাইছি, জিএম সমান কত পাইছি, দেয়া আছে কত আমাদের 9.8 ms ইনভার্স 2, অর্থাৎ ক্যাপিটাল এম্বরের গ্রহের অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড 2। এখন আমরা জানি কি জি সমান সূত্র শিখছি কিরকম, জিএম বাই আর স্কয়ার না, জিএম বাই আর স্কয়ার কিনা, এই জি এই এম এ আর এটা সব বস্তুর জন্য সেম না, সব বস্তুর জন্য সেম। তাহলে তাহলে আমাদের কি করতে হবে বলো, দেখো যেহেতু বস্তুর জন্য এখানে এই জি ক্যাপিটাল এম এর জন্য কত হবে, এটা ক্যাপিটাল এম বরের গ্রহের জন্য, যেহেতু গ্রহ দুটা ভিন্ন, শুধু পৃথিবীর সাপেক্ষে চিন্তা করা হচ্ছে না, দুটি ভিন্ন গ্রহের সাপেক্ষে চিন্তা করা হচ্ছে। এই ক্যাপিটাল এম বরের গ্রহের জন্য জি এর মান বের করার সূত্র হবে কি, জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই 4 ব্যাসার্ধ ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করছে আর স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার জি স্মল এম এর গ্রহের জন্য একটা বের করতে হবে না, সমান জি, এটা স্মল এম হবে না, যে গ্রহের ভর সেই গ্রহের, এটা ব্যাসার্ধ কি স্মল আর স্কয়ার 2। এখন জি এক নংকে দুই নংকে এক নংকে দুই নং দ্বারা ভাগ দাও, জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই জি স্মল এম সমান জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কয়ার ইন্টু আর স্কয়ার, একদম আমি একেবারে করে ফেলতেছি, জি জি কাটা যাবে, জি জি কাটা যাওয়ার পর কি থাকে দেখো, এম বাই স্মল এম থাকে না, ইন্টু আর বাই ক্যাপিটাল আর স্কয়ার এরকম থাকে না, বলো তো থাকে কিনা। ওকে, আমরা এখানে করবো, বাকিটা এদিকে করার ট্রাই করবো। ক্যাপিটাল এম বাই স্মল এম কত পাইছি, 81/1 পাইছি না, ক্যাপিটাল আর বাই স্মল আর পাইছি, কিন্তু স্মল আর বাই ক্যাপিটাল আর হলে কি হবে 1/4 হবে না, এখানে আছে যেটা সেটা ইউজ করব, 1/4 স্কয়ার আছে, তার মানে এটা কত হয়ে যাবে 16 হয়ে যাবে। তাহলে আমরা যদি এই পাশে করে আবার লিখি জি এম বাই জি স্মল এম ডিভাইডেড বাই 81/16 হচ্ছে না, আমাদের কিন্তু এই ক্যাপিটাল এম একটা দেয়া আছে, তাহলে আমরা বের করবো জাস্ট স্মল এম একটা, জি স্মল এম সমান কোনটা হবে, কি হবে বলো, জি এম ইন্টু 16/81, এটা হয় না, জি স্মল এম স্মল ক্যাপিটাল এম এর মান কত 9.8 ইন্টু 16/81 মান কত আসে 9.8 গুণ 16 ডিভাইডেড বাই 81, 1.94 ms ইনভার্স 2 আসে। জি স্মল এম বরের গ্রহের বরটা সরি অভিকর্ষ ত্বরণটা আসে 1.94 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখা যাচ্ছে এখানে ক্যাপিটাল এম বরের যেটা অভিকর্ষ ত্বরণ আছে সেটা অনেক বেশি, স্মল এম বরের যেটা আছে সেটার চাইতে অনেক বেশি, তাহলে কারটার ওজন বেশি হবে। আমরা দেখাইছিলাম জি সরি
ডব্লিউ সমান mg, ডব্লিউ প্রপোর্শনাল টু স্মল জি। তার মানে যার অভিকর্ষজ ত্বরণ বেশি হবে তার ওজন বেশি হবে। তাহলে ডিক্লেয়ারটা দাও, কার ওজন বেশি হবে? যেহেতু জি ক্যাপিটাল এম গ্রেটার দেন জি স্মল এম, সুতরাং গ্রহের ওজন বেশি। বোঝা গেল? ওকে, আজকে আমাদের এটা শেষ ম্যাথ ছিল, আমাদের সবগুলো স্লাইড শেষ। এর সাথে আমাদের বল অধ্যায়ের সবগুলো কনসেপ্ট কভার করা হয়েছে। আশা করছি এই ক্লাসটা করলে তোমার একটা মাস্টার ক্লাস প্রিপারেশন হবে। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ক্লাসটা যখন করবা তোমরা এটা স্পিডে করে ফেলতে পারবা, কারণ এগুলো সবগুলো জিনিস তোমাদের জানা আছে আগে থেকে। তোমরা এটা করার পর একটা মডেল কোয়েশ্চেন নিয়ে এই বুট স্ট্যান্ডার্ড যেগুলো আছে ম্যাথগুলো সবগুলো প্র্যাকটিস করবা। যখন এগুলো প্রো হয়ে যাবা তখন স্কুলের বিভিন্ন স্বনামধন্য স্কুলের কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখতে পাবা তোমার আসল প্রবলেমটা কোন জায়গায় আছে। ওই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আমাদের বা স্যারকে জানাবা, আমরা সলভ করে দেওয়ার ট্রাই করবো, তোমাকে বুঝাই দেওয়ার ট্রাই করবো। তো আজকে এইটুকু। যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে মনে করবা তোমার একটা ফিজিক্সের বল অধ্যায়ের উপর মাস্টার ক্লাস একটা প্রিপারেশন হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।